আমি এখন যাব চুল কাটাতে। তো আজকে আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আমি মূলত একবার শহরে গিয়ে একটা পার্লার থেকে চুল কাটে নিয়ে আসি, এতগুলো এত বড় চুল থেকে একদম এতটুকু করে দিছি। তখন থেকে ও মূলত আমার উপরে একটু রাগ। তো আমি ওকে বারবার বলতেছি যে যেহেতু আমি যাচ্ছি নাপিতের কাছে, তো তোর চুলগুলো একটু অল্প অল্প করে আগালগুলা কাটাই দিয়ে যাতে চুলগুলো ভালো হয়। ও কোনোভাবে রাজি হচ্ছে না। কি কাটবো চুল? দোকানে আমরা চুল কাটি, ওই দোকানটাই বন্ধ। দোকান থেকে বের হলাম, বৃষ্টিও শুরু হয়েছে। আমার চুল কাটা কেমন লাগলো গাইস তোমরাই বলো। মাস্কের মতো একটা ইয়া লাগাই রাখছি, কারণ ও এরকম অসুস্থ অবস্থায় মাটি খাচ্ছে। খাও। এই যে অবস্থা, কিছুই খাইতে চায় না। আমার বোন জানো, সে সকাল থেকে না খেয়েছে। না খেয়ে থাকার একটা কারণও আছে। আমার আম্মু আজকে যে তরকারিটা রান্না করছে সেটা এমনই ঝাল হয়েছে, আমরা দুই ভাই বোনে কেউ খাইতে পারতেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? আমি মূলত এখন বাজারে যাব আমার বর্তমানে যে দেবদাসের যে লুকটা যে নিয়ে এসে, এই লুকটা মূলত চেঞ্জ করতে। যেহেতু আমার পরীক্ষার ডেট দিয়ে দিছে, তো আমি পরীক্ষা দেওয়ার জন্য দিনাজপুরে যাব। যদিও থাকে না যে বাড়িতে যেরকম করে থাকি না কেন, কিন্তু কলেজে যেহেতু যাবো, একটু ভালো না দেখালে কি হয় তোমরাই বলো। আর মূলত আমি যে কলেজে পড়ি, দিনাজপুর সরকারি কলেজে, সেখানে শহরেরও অনেকজন পড়ে। তারপরে আরো থাকে না অনেকজন বড় লোক যারা আছে তারাও পড়ে। তো তাদের সাথে তো মূলত আমরা ওইরকম পাল্লা দিয়ে চলতে পারবো না, কিন্তু থাকে না যে যতটুকু সাধ্য ততটুকু যেন ভালো দেখায়। এবং কলেজে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, একটু যেন ভালো দেখায়। এইভাবে এত বড় চুল নিয়ে তো আর কলেজে পরীক্ষা দেওয়া যায় না। আর যেহেতু রেগুলারও কলেজ যাই না, তো এইভাবে বাজেভাবে তো আর যাওয়া যায় না, তাই না? তো যেহেতু আমার পরীক্ষা, তো ভাবতেছি যে আজকে আমি ফ্রিও আছি। অবশ্য আজকে আবার প্যাকিং ট্যাকিংও করতে হবে, আমার কালকে থেকে মূলত পরীক্ষা। তো ভাবতেছি যে পরীক্ষার আগের দিন একটু আমাদের বাজারে একটা আমার সম্পর্কে ফ্রেন্ড হয়, তো মূলত চুল টুল কাটে, বরাবরই আমি ওর কাছেই চুল কাটি। তো আমি যাচ্ছি কালকে, যেহেতু সময় পাবো না, তো আজকে একটু ফ্রি আছি, ভাবলাম যে এই সুযোগে আমি একটু চুল টুল কাটাই আসি। চুলগুলো অনেক বড় হয়েছে, কোনো শেপই নেই। আমি যেহেতু প্রায় মাসে একবার করে মানে চুল কাটি, যেহেতু এখনো ইনকাম নাই, চুল কাটার টাকাটা অবধি আমাকে আব্বুর কাছ থেকে নিতে হয়। আর এই জন্যই মূলত একবারই চুল কাটি। আর আমার আগে থেকে প্ল্যান করা ছিল যে যেহেতু পরীক্ষার ডেট দিবে, আমি মূলত চুল কাটছিলাম হচ্ছে লাস্ট আমার যখন ফার্স্ট ইন কোর্স হয়েছিল, তখন মনে হয় চুল কাটছে, আর কাটেনি। এমনি মাঝে একবার জাস্ট দাড়ি বড় হয়, চুলের আগেই তো আমাদের যে দাড়ি গোফ সেটা বড় হয়, তো এমনি জাস্ট আমি সাইজ করে নিয়েছিলাম। কিন্তু এখন তো চুলের অবস্থা এরকম। আর মূলত আমাকে থাকতে হবে কবে থেকে জানো? আমার মূলত 19 তারিখ থেকে পরীক্ষা, আর আমার পরীক্ষা শেষ হবে প্রায় 2 তারিখ অবধি। তো অতদিন ধরে থাকলে তো আরো তো অবস্থা শেষ হয়ে যাবে, দাড়ি মোছ আরো বড় হবে। আর গ্রামে থাকে না, গ্রামে মূলত একটু চুল টুল দাড়ি টাড়ি কাটা একটু সস্তা, কিন্তু শহরে তো আর একটু বেশি দামি। তো এই জন্য একটু কিপটামি করে একটু এইখানে কাটি, আর এইখান থেকেই যেহেতু কাটি বরাবরই, তাই না? তো একদিনের জন্য তো আর শহরে কাটে এতগুলো টাকা নষ্ট করব না। তো ভাবলাম যে আজকে একটু চুল টুলটা একটু ভালোভাবে একটু সুন্দরভাবে কাটে যায়, যাতে একটু আমার যে ড্রেসই পরি না কেন যাতে একটু মানানসই লাগে। যদিও একটু কলেজের স্টুডেন্ট, আমরা থার্ড ইয়ারে পড়ি বলি কথা, একটু ম্যাচুরিটিরও তো ব্যাপার আছে, তাই না? তো আমি এখন যাব চুল কাটাতে। তো আজকে আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো এই যে আমার সাথে বরাবরই আছে, তোমরা যাকে চেনো, আমার বোন রুষা। এই যে সে বসে আছে। আজকে শনিবার, ওর পরীক্ষা দিয়ে জাস্ট আসলো। আসেই তো মূলত খেলাধুলা করার জন্য, তো একদমই একদম আমাদের পাড়ার যত লেভেলে ছোট ছোট বাচ্চা সব মূলত ওর মনে করো ফ্রেন্ড। সবার সাথেই ওর একদম এখনো অব্দি কাদা মাটি এগুলা দিয়ে খেলে, তাই না? জুতা চোরা, তারপরে ফুলদান, এগুলো তো খেলেই। তো আমি মূলত চুল কাটতে যাব। আর ও মূলত বেশিরভাগই, আমি ওর চুলও যে দোকানে কাটতে যাচ্ছি ওইখানে ওর চুলও কাটে নেই। যদি ওর চুল আমি কাটি না, এমনি থাকে না, এমনি ওর চুল আগে কিন্তু এতদিনে এত বড় হয়ে যেত, কমর অব্দি। কিন্তু যত্ন নিতে পারে না, আর চুল মূলত আর একবারও কাটা হয় নাই। তো আমি মূলত একবার শহরে গিয়ে একটা পার্লার থেকে চুল কাটে নিয়ে আসি, এতগুলা এত বড় চুল থেকে একদম এতটুকু করে দিছি। তখন থেকে ও মূলত আমার উপরে একটু রাগ। আর ও যবে থেকে চুল কাটা একদম ও শুরু করছে, আমি আমি যে দোকানে চুল কাটতে যাচ্ছি ওর কাছে ওর চুলও কাটেনি। যখন একটু মাঝে মাঝে একটু ব্যাংকস কাটাই নিছিলাম মাঝখানে, তারপর আবার যখন আর কি চুল একটু রাখা শুরু করছে ও, তারপরে এমনি তো মেয়ে মানুষের একটু মাসে মাসে চুল কাটতে হয়, তাছাড়া তো চুল না কাটলে বাড়ে না। তো আমি তখন ওর জাস্ট এমনি আর কি আগালগুলো আছে না, চুলের আগালগুলো জাস্ট কাটাই নিয়ে আসতাম। তো আমি ভাবতেছি আমি যেহেতু চুল কাটতে যাবো, তো তুইও আমার সাথে চল, তোর যদি একটু আগাল টাগাল কাটে নেই। তো ও তো কোনোভাবে রাজি হচ্ছে না। ও ওই তখন থেকে, যবে থেকে আমি ওর পার্লার থেকে চুল কাটে নিয়ে আসি, তবে থেকে ও আমার উপর অভিমান করে আসে। ওর চুল আমি কাটে দিছি, কিন্তু তখন থেকে কি হয়েছে, চুলটা কাটার পর ওর চুলটা, ও তো বুঝতেছে না যে ওর কি লাভ হয়েছে। ও চুলটা কাটার পর মনে করো এই মনে করো কথাটা আমার ভিতর থেকে কবে যে শেষ হবে আমি বুঝি না। মনে করো কি,
তো চুলটা কাটার পরে চুলটা এখন দেখো একদম আগাল থেকে একদম গোড়াগাল থেকে এখন একই হারে বাড়তেছে। আর তখন আগে গ্রামে থাকে যেহেতু ঠিক মতো শ্যাম্পু টেম্পু করে না, নিজের মতো বের হয়, ধুলাবালিতে খেলে, তো চুল আগাল টাগাল একদম পুরা ফাটা। তো ওই পার্লারে গিয়ে একদম ফুল একদম ছোট করে নিয়ে আসে, তখন থেকে চুলটা একদম সমান হারে বাড়তেছে, যদিও এখন অনেকটা বাড়ছে। তো আমি তো বলতেছি যে চল ওইখানে গিয়ে তোর একটু চুল কাটে দিব, যদিও কাটাই দিব না, আমি এমনি যা শয়তানি করতেছি, ও তো তাতেই বলতেছে না আমি যাব না। তো ভাবলাম যে আচ্ছা চল চুল কাটাবো না, তবে ওইখানে চল, গ্রামে যেহেতু বেশি ভিড়ও থাকে না, তো আমি ভাবতেছি আমার সাথে চল ওইখানে গিয়ে, না হলে আমাকে কোম্পানি দিবি। আর যেহেতু আজকে আমি তোমাদের সাথে ফুল আমি কিভাবে চুল কাটতেছি না কাটতেছি, কিভাবে দাড়ি কাটতেছি, এই বিষয়টা শেয়ার করব। তো ওইখানে তো আর ভিডিও করার মতো কোনো মানুষ থাকবে না। তো আমি ভাবতেছি আমার সাথে ওইখানে চল, আমিও কোম্পানি পাবো আর তুইও মূলত আমাকে একটু ভিডিও শুট করে দিবি। তো আমরা এখন দুই ভাই বোনে বের হব। আমার উপর আজকে অনেক চাপ, এমনি বাসায় আমাদের একটু বাজে অবস্থা, আমার মা অসুস্থ, আমাদের একটা গরুর অসুস্থ। তো আমারও আবার ইংলিশ নিয়ে যেহেতু পড়ি, আমাকেও আবার কালকেই যেহেতু পরীক্ষা দুপুর 2টা থেকে, তো আমাকে পড়াশোনাও করতে হবে, আমি এখনো পড়াশোনাও করি নাই। তারপর আবার কাপড় চোপড় রেডি করতে হবে, কালকে 9টার সময় তো বের হতে হবে। তো ওর সাথেই আমি মূলত কালকে যাব। ওর মূলত আমি ওকে বলতেছি যে আমার মূলত পরীক্ষা আছে তোমার হচ্ছে 19 তারিখে, আর পরীক্ষা আছে হচ্ছে তোমার 21 তারিখে। তো আমি বলতেছি যে আমার সাথে চল, ও অতদিন ধরে আজকে কোথাও যায় নাই দিনাজপুরে, আমার এখানে নানুর বাসা আছে এবং খালার বাসা আছে। তো ওর মূলত যাওয়ার ইচ্ছা, কিন্তু আমার মা যাইতে দিচ্ছে না, ও যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, আর ওর স্কুলে ওর অ্যাটেন্ডেন্স অব্দিও কাউন্ট হয়, এটা আমি অনেকবার বলছি। আর সামনে ওর হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা, তাই না? অর্ধবার্ষিক পরীক্ষা, সেই অর্ধবার্ষিক পরীক্ষার আগে তো কোনোভাবে স্কুল মিস দেওয়া যাবে না। আর আমি গেলে মূলত আমার 3 দিন ওখানে থাকতে হবে না হলেও, তারপরে 4 দিন বন্ধ আছে আমার কলেজের পরীক্ষার, মূলত ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং অনার্সের পরীক্ষার অবধি ফাঁকা ফাঁকা মূলত এরকম করে দিছে আমাদের ডেট গুলা। তো ও তো যাইতে রাজি হইলো, কিন্তু আম্মু বলতেছে না এরকম ব্যাক টু ব্যাক 3 দিন অ্যাবসেন্স দেওয়া যাবে না। তো বলতেছে যখন ওর স্কুল একদম পরীক্ষা যখন শেষ হবে অর্ধবার্ষিক, তখন 6 দিন মনে হয় বন্ধ দিবে, তো তখন ওকে নিয়ে যাস। তো তখন কি আর আমি যাইতে পারবো? আমি তো যাচ্ছি মূলত আমার দরকারের কারণে। আমারও যদিও আমি এই যে বললাম না আমি দিনাজপুর যাওয়া, আমার পরীক্ষার ডেট দিয়ে দিছে, তখন থেকেই আমার মনটা খারাপ, আমার সব শহরটাও পছন্দ না। তোমরা হয়তো চেনো আমাকে, যারা দেখো আমার যারা ব্লগ দেখো, সারাদিন আমি গরু ছাগল হাঁস মুরগি এদের সাথেই সময় কাটাই, এবং গ্রামেই আমি থেকে অভ্যস্ত, শহরে আমার ভালো লাগে না। যবে থেকে আমার পরীক্ষার ডেট দিছে আমি দিনাজপুর যাবো, তবে থেকেই একদম আমার বাজে অবস্থা শুরু হয়েছে, কোনোভাবেই আমার যাওয়ার ইচ্ছে নেই দিনাজপুরে, যদিও পরীক্ষার ডেট দিয়েছে তাও বাধ্য হয়ে যাচ্ছি। দিনাজপুর যেও আমার এরকম মনে হয় যে কবে বাসা যাবো কবে বাসা যাবো, এক সেকেন্ড আমার থাকতে ইচ্ছা হয় না শহরে। তো আমি ভাবতেছি যদি আমার বোন যেত তাহলে হয়তো একটু ভালো লাগতো, ওর সাথে একটু সময় কাটাতাম, একটু ঘুরতাম ফিরতাম, আমার কলেজ ওকে ঘুরে নিয়ে আসতাম, ওইখানে আরো কয়েকটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ দিতাম, কিন্তু কি হলো, যাওয়া তো আর হলো না। তো ওটাই এখন মানতে হবে। তো চলো বেশি আর কথা না বাড়াই, আমাকে আবার আসি, আবার অনেক কিছু করতে হবে। তো চল আমরা যাই চুল কাটাতে যাবো। আর চুল কাটাতে গেলে যে টাকা লাগে সেই টাকাটা নেওয়ারই আমার মনে নেই, পরে আবার আমার, আমি যে রুমে থাকি সেই রুম গিয়ে আবার টাকা নিয়ে আসলাম। আমার এই সম্বল হচ্ছে মূলত 200 টাকাই, আমার হচ্ছে জমানো টাকা, এই 200 টাকাই এখন আমাকে দিয়ে এখন আমার চুল কাটাতে হবে। আব্বু অবশ্য যদিও কালকে ভাড়া এই কয়েকদিন পরীক্ষা দিব বই কেনার টাকা দিবে, কিন্তু আজকে তো আর আব্বুর কাছে টাকা চাই নাই। তো আমার কাছে যে কয়টা টাকা আছে সেই টাকা দিয়ে আমার যেগুলো প্রয়োজন সেগুলা, এই টাকাটা মূলত অনেকদিন ধরে আমি জমায় রাখছি, তো আজকে আমাকে খরচ করতে হবে। খুলাই দে, এইখানে আছে। এই 200 টাকায় আমার জমানো ছিল এবং এই 200 টাকায় সম্বল ছিল। তো এখন এই 200 টাকা নিয়ে এখন আমাকে যাইতে হবে চুল কাটাতে। তো আজকে যদিও আমাদের গ্রামে সেই তুলনায় চুল কাটা একটু কমই নেয়। তোমাদেরকে বলি চুল কাটানো কত টাকা নেয়। আমার দাড়ি এবং চুল কাটা, একটু দাড়িটা আমি সাইজ করে নিব 0.5 করে নিয়ে, চুলটা একটু কাটাই নি, তো সব মিলে 80 টাকা নেয় মনে হয়, মনে হয় কি নেই যেটা। তো চল আমরা যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। তো লাইট অফ কর। তো আমরা বেরিয়ে পড়লাম দুই ভাই বোন। এখন আম্মু যদিও বাসায় নেই, আম্মু ওইদিকে হাঁসের পাহারা আছে, এখন বাসার এখন দায়িত্ব যদিও আমরা দুই ভাই বোনই আছি, তো এখন ঠিক মতো লাগাই দিতে হবে, না হলে তো আবার আম্মুর পরে বকা কে খাবে। বাসায় যদি কুকুর টুকুর ঢোকে, আর আমাদের এদিক কুকুর, তারপরে অন্যের গরু ছাগল এগুলো তো খুবই বাসায় ঢোকে। আম্মুকে বলে আই যে আমরা দুই ভাই বোনে যাচ্ছি বাজার। তো আমরা এখন রাস্তার মধ্যে হাঁটতেছি দুই ভাই বোন। তো আমি তোকে বলতেছি যে কালকে তো আমি দিনাজপুর চলে যাব, আমাকে তো তুই 3-4 দিনের মতো পাবি না।
আমি তখন তো দিনাজপুরে থাকতে হবে, যেহেতু আমার ব্যাক টু ব্যাক পরীক্ষা। একদিনের মাথায় মূলত আমার মনে হয় পরীক্ষা চলাকালীন একদিন বন্ধ আছে, তো একদিনের মাথায় তো আর বাসায় আসা যাওয়া সম্ভব না। আর আমাদের বাসা থেকে দিনাজপুর শহর প্রায় 50 না 55 কিলোমিটার, যাওয়া আসা করতেই তো প্রায় 300 টাকা শেষ হয়। তো এইভাবে তো একদিনের মাথায় দিনাজপুর যাওয়া আসা আরও 300 টাকা খরচা দেওয়া তো সম্ভব না। তো আমি বলতেছি এই 3 দিন যে আমি থাকবো না, আমাকে মিস করবি না, কথা বল। যদিও তুই যাইতে চাইছিলি আমার সাথে গেলে অবশ্য ভালোই হইতো, আমাকেও ভালো লাগতো, কিন্তু কি আর করার। আমি ওকে বারবার বলতেছি যে যেহেতু আমি যাচ্ছি নাপিতের কাছে, তো তোর চুলগুলো একটু অল্প অল্প করে আগালগুলো কাটাই দিয়ে যাতে চুলগুলো ভালো হয়। ও কোনোভাবে রাজিই হচ্ছে না। কি কাটবো চুল? কেন একটু কাটলে কি হবে? ও প্রায় মনে করো রীতিমতো প্রায় 2 মাস আগে চুল কাটছে, তো 2 মাসের পর চুল বাড়ছে, তখন থেকে আরও চুলে কোনো কাঁচি টাচি লাগাই নেই। তো আমি ভাবতেছি তোর ভালোর জন্যই বলতেছি, কিন্তু যার ভালো সে নিজেই বুঝুক, যেহেতু কাটবে না। তো এখনও অবশ্য ওর চুলগুলো আমি মূলত যে পার্লারে কাটাই দিয়েছিলাম, আমি মূলত বাটারফ্লাই কাট দিয়েছিলাম, তো ওর চুলটা আসলেই অনেক ছোট হয়ে গেছিলো। আম্মু তো রীতিমতো আমাকে অনেক বকছিল, তো আমিও ভাবলাম যে আরেকটু বড় হোক, তখন না হলে আগালটা কাটা যাবে। আর ওর চুলটা মূলত একদম ছোট ছোট বড় এরকম একই সমান না, ছোট বড় বাটারফ্লাই কাট যারা জানে তারা হয়তো জানে। তো এই যে চুলের অবস্থা দেখো। সো আমি ভাবতেছি যে চুলগুলো আরেকটু বড় হোক, তারপরে কাটায় নিয়ে আসবো। আর বাসায় গ্রামে মূলত আম্মুও সংসার নিয়ে ব্যস্ত থাকে, আম্মুর প্রতি ততটা বেশি যত্ন দিতে পারে না। আমি মূলত যতটুকু চেষ্টা করি ওর চুল টুল এই দিক দিয়ে বড় ভাই হিসেবে আর কি দেখি সোশ্যাল মিডিয়ায় কখন কি ট্রেন্ড চলে, তো আমি বরাবরই চাই যে আমার বোনও যেন ওগুলো বিষয় নিয়ে থাকে না, যে ইউজ টু থাকে। কোনো কাজ হলো তোমরাই বলো তো। তো চুল কাটানোর জন্য আমি এত কিছু ইন্ট্রো তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে ফুল শেয়ার করছিলাম যে আমি একটা ব্লগ শেয়ার করবো কীভাবে কি চুল কাটতেছি এবং দাড়ি কাটতেছি। কিন্তু আফসোস দেখছো, বাজারে আসলাম, বাজারে এসে যে যার কথা তোমাদেরকে বলছিলাম যে যেই দোকানে আমরা চুল কাটি ওই দোকানটাই বন্ধ। কেমনটা লাগে। আর কালকেই আমি চলে যাব, তো আজকে তো আমাকে যে কোনোভাবে চুল কাটাতেই হবে, তাছাড়া এই লুক নিয়ে তো আর যাওয়া সম্ভব না। তো প্রথমে তো আমার ফোনেও আবার টাকা নেই, আর ওর নাম্বারটাও পাচ্ছিলাম না। ওইখানে 2-1 যাদের কাছে ছিল আশেপাশে দোকান, তো ওদের দোকানগুলোও বন্ধ, হয়তো তারা থাকে না যে মাল আনতে মনে হয় শহরে গেছে। তো এখন তো চুল কাটাতেই হবে, 2 ভাই বোনে এসে তো আমরা পুরাই অবাক যে আজকে আমরা ব্লগটা কী করব, আর তোমাদেরকে বলবোই বা কী। যে আমি যেহেতু ট্যাক্স ম্যাক্স তারপরে টাইটেল সব একদম এইভাবেই আসছিলাম। তো এখন আমাদের বাজার থেকে প্রায় আরও 5 থেকে 4 মিনিট হাঁটলে আরও একটা বাজার আছে, ওই বাজারেও একটা নাপিতের দোকান আছে। এখন ওই বাজারে আমরা 2 ভাই বোন এখন এই যে নদী পার হয়ে প্রায় 5 মিনিট 7 মিনিট হাঁটার পর ওই বাজারে গিয়ে এখন আমরা যাচ্ছি চুল কাটাতে। এখন আদৌ জানি না যে ওই বাজারেও চুল কাটানোর যে দোকানটা সেটা খোলা আছে কি না। আর আমি এই বাজারেই মূলত যার কাছে চুল কাটি আমাদের বাজারে, তো ওইখানে চুল কাটায় অভ্যস্ত, তো ওই ছেলেটা ভালোভাবে জানে যে আমি কিভাবে চুল কাটি, কীভাবে দাড়ি টাড়ি সাইজ করি। তো এখন নতুন একটা দোকানে যাচ্ছি, ওই দোকানে মূলত যদিও আমাদের বাসা থেকে অনেক দূর, তো আর ওইখানে আমরা অভ্যস্ত না কাটে, তা জানি না যে ওইখানে যে চুল কাটে যাচ্ছে ওইখানে কীরকম চুল কাটে, কী একটা অবস্থা। আর তোমরা জানো আমি আরও একটু বেশি রাগে আছি কেন, আমাদের এখানে যেহেতু শুক্রবার বন্ধ, তো শুক্রবারও প্রত্যেক শুক্রবারই চুল কাটানোর জন্য দোকান খোলে। শুক্রবার আমাদের এদিকে বেশিরভাগ লোকই গার্মেন্টসে চাকরি করে, তো গার্মেন্টসও বন্ধ থাকে, তো ওই দিনে অনেক লোক হয়, তো কোনো শুক্রবারেও মিস দেয় না। তো কালকে যেহেতু শুক্রবার ছিল আমি ওকে বলেওছিলাম, কিন্তু কালকেও চুল কাটাতে গেছিলাম, সেখানে গিয়ে দেখি এতই সিরিয়াল যে চুল কাটানো সম্ভব নয়, আর নামাজেও লেট হয়ে যাইতো। তো আমি ওকে স্পেশালি বলে রাখছিলাম যে কালকে আমি সকাল 11টার মধ্যে আসবো। তো বলছে আচ্ছা ঠিক আছে আসিস। তো এখন গিয়ে দেখেছে দোকান বন্ধ। এটা কেমনটা লাগে, বলার পরেও যদি সে না আসে তাহলে রাগটা কার না চড়ে তোমরাই বলো। যদিও প্রত্যেক শনিবার করে অবশ্য আসে, হয়তো ওর বাসায় কোনো সমস্যা হয়েছে, হয়তো এই জন্য আজকে আসে নাই। আর যদিও আজকে আমার বোনকে এখন আমার জন্য এখন এত রাস্তায় আসতে হচ্ছে, এত দূর, মানে আমাকেও ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে চল তুইও আমার সাথে যা, ভালো লাগবে আর আমাকেও ভালো লাগবে। তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি, আমি মূলত যার দোকানে চুল কাটাবো বলে আজকে ভেবে আসছিলাম, তো ওই দোকানে গেলে আমি ভিডিও করতে পারতাম, কিন্তু এখন যেই দোকানে যাচ্ছি ওইখানে আদৌ ভিডিও করার মতো সিচুয়েশন আছে কি না, যদিও চেষ্টা করব, কিন্তু তোমরা ম্যানেজ করে নিও। তোমাদেরকে আগেই বলে দিলাম যে ভিডিও করার চেষ্টা করব, যদি না পারি তাহলে আমাকে মাফ করে দিই। রাস্তায় যত মানুষ দেখতেছি চতুর্দিকেই শুধু মানুষ, তো জানি না বাজারের কি অবস্থা, আজকে ভিডিও করতে পারবো কিনা আল্লাহ জানে। A few moments later.
এটা কোনো কাজ হইলো তোমরাই বলো তো। জাস্ট দোকান থেকে বের হলাম, বৃষ্টিও শুরু হয়েছে, তাও বৃষ্টির মধ্যে দুই ভাই বোনে ভিজে ভিজে বাসায় যাচ্ছি এখন। যদিও এখন একটু বৃষ্টি কম, তাও ওইখানে একজন পরিচিত আঙ্কেলের দোকান ছিল, ওইখানে অবশ্য আমি ফ্ল্যাক্সিলিটও দিলাম। আমাদের গরুর একটু অবস্থা খারাপ, তো ডাক্তারকেও ফোন দিতে হবে। আর কালকে দিনাজপুর যেহেতু সকালবেলায় যাব, আমাদের এদিকে অত সকালে দোকানও খোলে না, তো এই জন্য আগে ভাগে ফ্ল্যাক্সিলিট দিয়ে নিলাম। ওই আঙ্কেলের কাছ থেকে আবার একটা পলিথিনও নিয়ে নিয়েছে, যাতে ফোনটা ভিজে না যায়, বৃষ্টি যদি জোরেও আসে যাতে ফোনটা কমপক্ষে লুকাতে পারি। তো এই সেফটি নিয়ে মূলত এখন আমরা বাসায় যাচ্ছি গাইস। দোয়া করতেছি যেন বাসায় যাওয়ার পথে যেন বৃষ্টি না আসে। তাও তো ভালো যে এই দোকান খোলা পাইছি। এক তো আমরা প্রথম যে দোকানে চুল কাটাতে গিয়েছিলাম, ওই দোকান থেকে প্রায় 10 মিনিট একদম হাঁটে আসার পর আমি তো একটু রাগেই ছিলাম যে যদি এই দোকানও যদি আমরা খোলা না পাই তাহলে তো আজকে আমাদের দিনটাই বৃথা। আর আমার বোনকে আবার তার সাথে নিয়ে আসছি 10 মিনিট, আবার আমরা হাটে আবার আসলাম। আর এই দোকানে মূলত প্রথমবার তো এই দোকানে একটু লেটই হলো অবশ্য, অনেক সিরিয়ালও ছিল। তো প্রায় আমরা আসছি এখানে প্রায় 10:30টার দিকে, এখন বাজে প্রায় 12টা। সো 12টার সময় আমরা বাসায় যাচ্ছি। আমার বোনের অবশ্য আজকে অনেক কষ্ট হলো, ও আজকে প্রায় 1.5 ঘন্টার মতো ওইখানে দোকানে ছিল, তো ওরে হয়তো একটু বোরিং লাগছিল। তো আর বেশি কথা বাড়াচ্ছি না গাছ, বৃষ্টি আসবে মনে হয়। তো বাসায় গিয়ে একদম দেখা হচ্ছে, কারণ একটু ভিডিও করার লোভে আমি আমার এই ফোনটাকে নষ্ট করতে পারি না, এমনিই তো ফোনের বাজে অবস্থা। তো বাসায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বাসায় চলে আসছি। যাক, আমাদের ভাগ্যটা হয়তো ভালো ছিল যে রাস্তায় তত বেশি জোরে বৃষ্টি হয় নাই, অল্প অল্প হালকা হালকা জাস্ট টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল। তো এই জন্য খুব ভালোভাবেই বাসায় আসলাম, আমাদের শরীরও বেশি ভিজে নাই। কিন্তু যখন আমরা চুল কাটা শেষ বাসায় আসবো, ওই সময় এতই বৃষ্টি আসছে, তো আমরা তো ভাবছি যে আজকে কি হবে, এমনি ফোন ছিল হাতে। যদি অবশ্য ফোনটা না থাকতো তাহলে হয়তো আমরা দুই ভাই বোনে বৃষ্টিতে ভিজতাম, যদিও আমরা দুইজনে বৃষ্টিতে ভিজতে পছন্দ করি। তো আমার চুল কাটা কেমন লাগলো গাইস, তোমরাই বলো। বাসায় এসে তো আগে আয়নাতেই আগে মুখটা দেখলাম, যদিও আমি চুল একটু ছোটই রাখি, আমাকে বড় চুল রাখা একটু কেমন লাগে। আমার আমার ছোট চুলই পছন্দ, আমি বরাবরই ছোট চুল রাখতেই পছন্দ করি। কিন্তু এখন থাকে না যে কালকে যেহেতু দিনাজপুর যাব, শহরে যাব, একটু শহরের মতো করে না সাজলে কেমন লাগে তোমরাই বলো। একটু যাব কলেজ টলে যাব, একটু স্টাইল স্টাইল না মারলে একটু কেমন লাগে, এই জন্য একটু দোকানদারের কাছে আমি চুলটা কাটালাম। তো ওকে অবশ্য আমি বললাম, ও আমাকে চেনে না বেশি, হঠাৎ হঠাৎ কাটি। ও অবশ্য মনে ছিল যে তুমি হয়তো এর আগেও আমার দোকানে চুল কাটছিলে তাই না, এরকম বললো তাই না। আমি বললাম হ্যাঁ, আমার অনেক আগে একবার কাটছিলাম। তো বললো যে কিরকম করে চুল কাটবা। তো আমি তো বললাম ভাই আমি মিডিয়াম করে দেন, আর সবচেয়ে ভালো বিষয় আমি এটা বলছিলাম যে আমাকে কিরকম দেখতে লাগে, এক কথা একটা ভালো নতুন স্টাইল করে দেন যাতে আমাকে ভালো দেখায়। তো অবশ্যই এইভাবে চুল কাটাই দিল, দাড়ি টাড়ি একটু সাইজ করে নিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমার লুকটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগের লুকটা ভালো ছিল না, এখনকার চুল কাটানোর পর কোনটা বেশি ভালো লাগতেছে তোমরাই বলো। তাও তো ভালো হইলো যে আমরা চুল কাটাতে মানে সক্ষম হলাম। বললাম না যে দোকানে তো চুল কাটানো নিয়ে আমরা গেছিলাম, সেখানে গিয়ে তো দোকানই বন্ধ, হতাশ। অবশ্য ওই সময় ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধি আসলো যে এখান থেকে 10 মিনিট হাঁটলে আরেকটা বাজার, সেখানে গিয়ে চুলটা কাটাই আসি। তো পরবর্তীতে আমার বোনের অবশ্য কষ্ট হইলো, ও জাস্ট পরীক্ষা দিয়ে আসছে, কিছু খাইও নাই। তো আমি ভাবছি বাজারের ওইখানে গিয়ে যাব, ওইখানে চুল কাটানোর পর পাশেই আমার এক বড়াম্মুর বাসা আছে, তো ওইখানে যাওয়ার জন্য রেডি ছিল। তো ভাবলাম ওইখানে গিয়ে হয়তো কিছু খাবে, কিন্তু ওইখানে গিয়ে তো দেখলাম দোকানই বন্ধ। তো পরবর্তীতে আর চুল কাটানো হলো না, তখন আমরা ওইদিকে গেলাম। তোমরা জানো আমার মা আবার আমাকে একটা কাজ দিয়ে গেছিল, সেটা হচ্ছে আমাদের কবুতরকে খাবার দিতে। কবুতরের বাচ্চাও ফুটছে, তো আমার ওই জিনিসটা দেওয়ার মনেই নেই। আম্মু তো এখন ভালো যে আম্মু বাসায় নেই, সো আমাকে এখন কবুতরের খাবার দিব। গাইস তোমাদেরকে দেখাই আমরা কি কি খাওয়াই কবুতরকে। আমরা এই যে ভুট্টা, আমরা ভুট্টা যখন লাগাইছিলাম তখন আব্বু কিছু কিছু রাখে দিছিল, তো ওইগুলাই আমরা কবুতরকে দেই। এই যে কতগুলা ভুট্টা নিছি, আর মাঝে মাঝে একটু চালও দিই, ধানও দিই যদি ধান থাকে। তো এখন যেহেতু ধান নাই, সব আমরা চাল করছি, তো যখন ভুট্টা দেওয়ার মনে থাকে না তখন চালই দেই। তো ভুট্টা যেহেতু আধা বস্তা মনে হয় আব্বু রাখছে কবুতরকে দেওয়ানোর জন্য, ওগুলাই এখন দিই। তো এইখানে মূলত আমরা কবুতরকে খাবার দিয়ে দিয়ে অভ্যাস করাইছি। সো এই যে আমাদের পায়খানা আছে, এইখানের উপরেই আমরা সব খাবার দিয়ে দিই, সাথেই একদম চলে আসে কবুতর উড়ে, একটু পরেই চলে আসবে। আর এখানে অবশ্য পানিও দেওয়া আছে। সবচেয়ে খারাপ বিষয় লাগতেছে আমাদের এই গরুটার জ্বর এখনো অব্দি কমে নাই। আজকে প্রায় 2 দিন হচ্ছে গরুটার পিছনে একদম, আব্বু তো কালকে বাসায় ছিল, আব্বু তো একদম পুরোদমে একদম গরুর পিছনে যত কিছু করার লাগে, ডাক্তার আনা থেকে শুরু করে ওষুধ, তারপরে যত কিছু ওষুধ বাতাইছে, প্রাকৃতিক ওষুধ হোক আর ওষুধই হোক, সবগুলাই খাওয়ানো শেষ একদম। সাপোর্টারও দিছিল আব্বু, তাও আমাদের গরুর জ্বরটাই কোনো রকম কমতেছে না। তো এই জন্য মূলত আমি চুল কাটাতে গিয়ে এখানে এক্সট্রা ভাবে টাকা ঢোকায় নিয়ে আসলাম, আমার ফোনে টাকাও ছিল না। ওই ডাক্তারকে আবারও ফোন দিব, যাতে গরুর জ্বর কমতেছে না কেন আরো কিছু আলাদা ওষুধ মানে খাওয়ানোর লাগে কিনা, এই জন্য মূলত আমি টাকাও ঢুকাই নিয়ে আসলাম। আর থাকে না যে এমনি গরুটার নিউমোনিয়া জ্বর দুটোই ধরছে, তার উপর আবার সবচেয়ে বাজে এরকম জ্বর অবস্থাতেও আবার ওকে আমরা মুখারি লাগাই রাখছি। এই যে দেখো, মাস্কের মতো একটা লাগাই রাখছি, কারণ ও এরকম অসুস্থ অবস্থায় মাটি খাচ্ছে। আমাদের বারান্দার ওইখানে একটু ছিল, একটু আগে তো বৃষ্টি যখন ছিল তখন আমাদের বাসায় ছিল।
তো তখন তো মাটি খাচ্ছিল, তো এই জন্য আম্মু বাধ্য হয়ে ওকে মুখারি একটা লাগাই দিছে যাতে মাটি খেতে না পারে। আর মাটি খেলে তো আরো অসুখ হবে। তো এই জন্য আর কি একটু টেনশনে আছে যে তাড়াতাড়ি যেন আমাদের যে গরুর যে বাছুরটা ওটা যেন সুস্থ হয়ে যায়। খুবই জ্বর, এখনো অব্দি জ্বর, টাইফয়েড একদম এমনই জ্বর ধরছে, কোনো কমই না। কালকে অবশ্য একটু কম ছিল, কিন্তু সকাল থেকে আবারও আগের মতো। যখন দুধ খাওয়ার সময় তখন আমরা মুখারিটা খোলাই দিচ্ছি, খোলাই দিয়ে খাওয়াচ্ছি। সো আমি এখনই খোলাই দিই একটু, এখন তো আর মাটি খাচ্ছে না, একটু ওর মায়ের দুধ খাক, আমি একটু দুধ খাওয়াই। খাও। কি যে অবস্থা, কিছুই খাইতে চায় না। এভাবে না খেলে সুস্থ হবে কিভাবে তাড়াতাড়ি? খা, খা, খা। খাস না কেন? খা। খোলাই দিলাম, যখন মন চাবে তখন খাবে। আমার বোন জানো সেই সকাল থেকে না খেয়েছে, না খেয়ে থাকার একটা কারণও আছে। আমার আম্মু আজকে যে তরকারিটা রান্না করছে সেটা এমনই ঝাল হয়েছে, আমরা দুই ভাই বোনে কেউ খাইতে পারতেছি না। চুনা মরিচ দিয়ে রান্না করছে, মূলত পাকা মরিচ দিয়ে। যেহেতু আমাদের নিজস্ব অনেকগুলো পাকা মরিচ আম্মু করছিল, তো ওইগুলাই আম্মু গুঁড়া করে আজকে তরকারিতে দিছে। এমনই ঝাল, আমিও খাইতে পারতেছি না, আমার বোনও খাইতে পারতেছি না, এই জন্য তো রাগ হয়ে খাচ্ছেই না। তো এখন আমাদের উপর অনেক দায়িত্ব। আমার আম্মু মনে হয় একটু বাজারে গেল ওই ডাক্তারের সাথে দেখা করতে, আর আমাদের গরুর দুধ ছেঁকবে। এমনি গরুটা অসুস্থ, গরুর দুধও বেশি খাচ্ছে না, আর আমাদের এই গরুর দুধ তো সেকতেই হবে। তো আম্মু মনে হয় আমাদের গোয়ালকে আমরা একটা ঠিক করছি দুধ দেওয়ার জন্য, ওনাকেই মূলত এখন আমরা দিচ্ছি, কালকে 2 কেজি দিছি। তো আম্মু মনে হয় বাজারের ওইদিক গেল ওই গোয়ালকে ডাকে নিয়ে আসার জন্য। আর আমাদের দুই ভাই বোনকে বাসায় এসে আম্মুর সাথে অবশ্য দেখা হয়েছে। তো আম্মু আবার অবশ্য বললো যে হাঁসের বাচ্চাগুলোকে দেখে যে আমরা এখন একটু ছাড়ে দিয়ে খাওয়াবো। এই যে এখানে একটা, এখানে একটা। আর আর কি বলবো গাইস, আর অবশ্যই একটু দোয়াও করতেছি, যেহেতু আমরা এখন বাসায় আসছি, তাই না? তো যদি বৃষ্টি আসে তাহলে আমরা দুই ভাই বোনে বৃষ্টিতে একদম পুরো দমে ভিজবো। বৃষ্টিতে আমরা দুইজনে ভিজতে পছন্দ করি। এর আগের বার তো প্রায় 3 ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল, আমি তো একদম যতক্ষণ বৃষ্টি ছিল ততক্ষণই ভিজছি। আম্মু বলতেছে বৃষ্টিতে ভিজছি, যদি জ্বর আসে তাহলে কি হবে? তো আমরা দুই ভাই বোনই তো আজকে দুপুরবেলা একসাথে হয়েছে, যেহেতু স্কুল খোলা থাকলে তো ওকে তো আর পাইতাম না, তাই না? আর কালকে তো আমি দিনাজপুর চলে যাব, তখন তো আর আমরা এইভাবে সময়ও কাটাতে পারবো না, প্রায় 3-4 দিনের মতো আমি বাসার বাইরে থাকবো। তো ওকে বলতেছি আজকে একটু থাকে যাই। আর অবশ্য আমার অনেকগুলো কাজ আছে, আমাকে প্যাকিং ট্যাকিং করতে হবে, পড়াশোনা করতে হবে, সবচেয়ে বড় এটাই কথা। এই হাঁসগুলোকে এখন খাওয়া টাওয়াই দিয়ে একটু ব্যস্ত গাইজ, আর বেশি কথা বাড়াচ্ছি না, আর বেশি কথাও বলতে পারতেছি না। সো আজকের ব্লগ এতটুকুই রাখতেছি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, সবাই সবার বাবা মাকে সম্মান করবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।